এবার লালমনিরহাট ও সিরাজগঞ্জে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ। নারায়ণগঞ্জে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তের গ্রেফতার দাবিতে বিক্ষোভ। মেহেরপুরে থানায় হট্টগোল। মানিকগঞ্জে এজেন্ট ব্যাংকিং এর নামে যুবলীগ নেতার প্রতারণা, কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা, দিশেহারা শতাধিক গ্রাহক। সব টাকা এই জায়গায় বের করলে কারণ এটা ডাচ বাংলা ব্যাংক, আমরা পলাই যাবো না। নজরুলে নিজের অ্যাকাউন্টে টাকাটি নিয়ে নিছে। ঈদের আগে রূপগঞ্জের জামদানি পল্লীতে ব্যস্ততা, কারিগররা সুনিপুণ হাতে বুনছেন নান্দনিক শাড়ি। জামদানির যে সুন্দর যে কালার আসছে, যে ডিজাইন আসছে, কাস্টমারের মন মতো হইতেছে। সরাসরি তাঁতিদের কাছ থেকে নেওয়াটাও একটা ভালো, কারণ তাঁতিরা টাকাটা পায়। সুতার দাম বেশি, মজুরি বেশি, ওই তুলনামূলকভাবে শাড়ির দামটা তেমন বাড়ে নাই। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। লালমনিরহাট ও সিরাজগঞ্জে দুই শিশুকে ধর্ষণ এবং নারায়ণগঞ্জে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। লালমনিরহাটের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণ চেষ্টার খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ হয়েছে নারায়ণগঞ্জে। এদিকে মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার বাদীকে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে জামিনে ছাড়া পাওয়া আসামির বিরুদ্ধে। এ নিয়ে হট্টগোল হয় থানায়। লালমনিরহাটের হাতিবান্ধায় বৃহস্পতিবার বিকেলে বাড়িতে একাই ছিল 7 বছর বয়সী শিশুটি। পরিবারের অভিযোগ, এই সুযোগে শিশুটিকে ধর্ষণ করে জহুরুল মোল্লা সাগর নামে এক শ্রমিক। ভুক্তভোগীর চিৎকারে তার মা এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। নির্যাতনের শিকার শিশুটিকে নেওয়া হয় সদর হাসপাতালে। অভিযুক্ত সাগরসহ কয়েকজন শ্রমিক সম্প্রতি বরিশাল থেকে হাতিবান্ধায় আসে বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ করতে। পরিবারের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে অভিযুক্তকে। চিল্লাচিল্লির পরে ওই ছেলেটাকে ধরা হয়েছে, ধরা ছেলেটা ক্যাম্পে ভিকটিমকে আমরা প্রথমে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা পাঠাই এবং সেখান থেকে আবার উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হসপিটালে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 7 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বাড়ির পাশের এক মুদি দোকানদারের বিরুদ্ধে। স্বজনরা জানায়, বৃহস্পতিবার দোকানে মশার কয়েল কিনতে গেলে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে ইব্রাহিম। এই খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। শিশুটিকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। বাহ্যিকভাবে শিশুটি এখন সুস্থ রয়েছে, বাট ডক্টর যেটি বলেছেন যে তারা টেস্ট করার পরে মূলত বুঝতে পারবেন আসলে কতটুকু ক্ষতি হয়েছে। আমরা আশা করছি আগামী 24 ঘন্টার মধ্যেই আমরা অপরাধীদেরকে ধরতে পারবো। সিরাজগঞ্জের রায়গঞ্জে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে। পরিবার জানায়, রোববার নির্যাতনের ঘটনা ঘটে, কিন্তু ভয়ভীতি দেখানোর কারণে শিশুটি বাড়িতে কিছু জানায়নি। পরে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা করে পরিবার। চিকিৎসা করে নিয়ে তারপরে সঠিক বিচার তোমাকে দিব। আমি এটা সাসপেন্ড হয়েছে আজকে, ওর বাবাকে ওই মনসুর মেডিকেল থেকে এনে। এদিকে মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় এক আসামি জামিনে মুক্তি পাওয়ার পর মামলার বাদীকে ব্ল্যাকমেইল করছে এমন অভিযোগে বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে সদর থানা এলাকা। পরিবারের অভিযোগ, মাস 6 আগে 9 বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করে বাইজিৎ নামে এক যুবক। ভিডিও ধারণ করা হয়। এ ঘটনায় 3 জনকে আসামি করে মামলা হয়। বাইজিৎ জামিনে ছাড়া পাওয়ার পর থেকে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় টাকা দাবি করে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দুপক্ষ থানায় বসে। অভিযোগ, এ সময় এসআই সুজয় কুমার ধর্ষণ মামলার আসামিদের পক্ষ নেন। খবর পেয়ে সেখানে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তাদের উপর চড়াও হন সুজয়। পরে ছাত্র জনতা থানা ঘেরাও করে।
আমরা জানি ধর্ষণ মামলার কোনো মীমাংসা হয় না, কিন্তু আমরা এখানে এসে দেখি এসআই সাহেব ধর্ষককে নিয়ে মীমাংসায় বসেছে। আমরা জানি আইন অনুযায়ী এটা হয় না। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান পুলিশ সুপার। পরে প্রত্যাহার করা হয় 2 পুলিশ সদস্যকে, গ্রেফতার করা হয় 2 জনকে। যে পুলিশ সদস্যের বিরুদ্ধে কমপ্লেইন ছিল সেই পুলিশ থানায় সংযুক্ত, তাকে আপনারা মেহেরপুরে আর কাজে কর্মরত দেখতে পাবেন না। দর্শকের বাবা সহ যারা রেসপন্সিবল, যাদেরকে আপনারা অ্যারেস্ট করতে বলছিলেন জামিনে মুক্ত, তাদেরকে রি-অ্যারেস্ট করার জন্য আমাদের টিম বাইরে আছে। পুলিশ সুপারের আশ্বাসে গভীর রাতে থানা থেকে সরে যায় ছাত্র জনতা। জাহিদ হাসান, যমুনা নিউজ। রংপুরে আওয়ামী লীগ নেত্রীকে ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টা মামলা থেকে বাদ দিতে চাঁদা দাবির মামলায় কারাগারে পাঠানো হয়েছে এক ব্যবসায়ীকে। সকালে আদালতের মাধ্যমে অমিত বণিক নামের ওই ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত লিপি ভরসা বৈষম্য বিরোধী আন্দোলনে একটি হত্যা চেষ্টা মামলার আসামি। সম্প্রতি অমিত পুলিশের সাথে সখ্যতা আছে বলে মামলা থেকে লিপির নাম বাদ দেয় এবং সুরক্ষা দেওয়ার কথা বলে তার থেকে 10 লাখ টাকা চাঁদা দাবি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অডিও কল রেকর্ড ছড়িয়ে পড়লে অমিতের নামে মামলা করে লিপির ম্যানেজার। পরে অভিযুক্ত অমিতকে গ্রেফতার করে পুলিশ। এজেন্ট ব্যাংকের আউটলেটের আড়ালে মানিকগঞ্জে শতাধিক গ্রাহকের কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। ব্যাংকের নামে সংগ্রহ করা আমানত সরানো হয়েছে ওই নেতার সমবায় সমিতিতে। গ্রাহকের চোখে ধুলো দিতে কাগজপত্রে ব্যবহার করা হয়েছে ব্যাংকের লোগো। ঘটনা জানাজানির পর টাকা ফেরত পাওয়ার আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন গ্রাহকরা। আমার এখন 10 টাকা বাইরে নাই, এখন কিছু নাই, আমার সব টাকা এই জায়গায়। আমি তো সিংহের উপজেলার গোলাইডাঙ্গা গ্রামের লোকমান হোসেন 32 বছর প্রবাস জীবনে সঞ্চয়ের 25 লাখ টাকা রেখেছিলেন ডাচ বাংলা ব্যাংকের জামশা এজেন্ট শাখায়। সম্প্রতি জানতে পারেন তার টাকা ব্যাংকে নয়, জমা হয়েছে সমবায় সমিতিতে। আমি বিদেশ থেকে টাকা পাঠিয়েছি, আমি জানি আমি ব্যাংকে রাখছি, ডাক বাংলা ব্যাংকে। এখন আমি টাকা চাইছি, পর মানে আসতে দেরি চাইছিলাম যে 5 লাখ টাকা দেন, 10 লাখ না, অসুবিধা আছে বাড়তে, সে কয় টাকা দিতে পারলাম না। লোকমানের মতো একইভাবে প্রতারিত হয়েছেন জামশা ও আশপাশের এলাকার শতাধিক গ্রাহক। ব্যাংকের কথা বলে আমানত সংগ্রহের মাধ্যমে কয়েক কোটি টাকা নিজের সমবায় সমিতিতে সরানোর অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগ নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে। টাকা চাইতে আসি যে আমার ছেলে এখন বিদেশ দেবো, আমাকে টাকা দেন, 5 লক্ষ টাকা চাইলাম, দেয় নাই, এরকম করে খালি ঘুরাইছে। কি না বের করুন, কারণ এটা ডাচ বাংলা ব্যাংক, আমরা পলাই যাবো না, পলাই না মানুষ না। নজরুলে নিজের অ্যাকাউন্টে টাকাটি নিয়ে নিছে। প্রতারণায় টার্গেট করা হয় গ্রামের সহজ সরল মানুষদের। কৌশল হিসাবে ব্যবহার করা হয় ব্যাংকের নাম ও লোগো। ব্যাংক সাইনবোর্ডের আড়ালে শাখার ভেতরেই চলে কথিত সমবায় সমিতির কার্যক্রম। 3টে প্রতিষ্ঠান এক জায়গায় ছিল, মধুমতি, ডাচ বাংলা, এই শাহজালাল, ওইটার ভিতরেই মানে আমাদের সব সম্পূর্ণ পরিচালনা। এখন এই এজেন্ট ব্যাংকিং এর ভিতরেই কি আপনাদের এনজিও টাকা নিত? অবশ্যই এখান থেকে আমাদের টাকা দিত এবং কি নিত। এই যে এই টেবিল, এই সাইনবোর্ড লাগায় তার অফিসের মধ্যে সমিতির কার্যক্রম চালানো হয়। এই এজেন্টের মালিক কে? এটা নজরুল। হ্যাঁ, নজরুল স্যার কোথায় আছেন উনি? এখন বাইরে আছে। হ্যাঁ, বাইরে আছে। ডাচ বাংলা, শাহজালাল ইসলামী ও মধুমতি ব্যাংকের একাধিক এজেন্ট শাখা রয়েছে নজরুলের নামে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে। তাই দিশেহারা গ্রাহকরা টাকা ফিরে পাওয়ার আশায় ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে। উনি হচ্ছে এই দলীয়ভাবে ওনার নামে একটা মামলা হয়, সেই জন্য উনি পলাতক। এজেন্টটা কার নামে? এজেন্টটা হচ্ছে নজরুল স্যারের নামে, নজরুল ইসলামের। মানে উনি কতদিন ধরে আসেন না এখানে? সেটা অনেক দিন যাবত উনি আসেন না খুব একটা। এসব বিষয়ে জানতে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। প্রায় 1000 বছর ধরে মিহি মসলিনের উত্তরসূরি হিসেবে পরিচিত জামদানি। ঈদ উপলক্ষে দেশের একমাত্র জামদানি পল্লী রূপগঞ্জের নোয়াপাড়ায় দিনরাত চলছে কারিগরদের কর্মযজ্ঞ। এই ভিড় দেখে বোঝার উপায় নেই দিনের আলো ফুটেছে কেবল। ক্রেতা হাজির জামদানি পল্লীতে, থরে থরে সাজানো শাড়ির ভিড়ে খুঁজছেন নিজের পছন্দের জামদানি। রং বেরঙের সুতা দিয়ে চলে এই শাড়ি তৈরির কাজ। কারিগরদের নিপুণ হাতে প্রতিটি শাড়ি হয়ে ওঠে নান্দনিক।
জামদানির যে সুন্দর যে কালার আসছে, যে ডিজাইন আসছে, এখন কাস্টমারের মন মতো হইতেছে। ভ্যারাইটিসও অনেক, তাঁতিরাও, এবং সরাসরি তাঁতিদের কাছ থেকে নেওয়াটাও একটা ভালো, কারণ এখানে তো অনেকগুলো লেভেল, তাহলে তাঁতিরা টাকাটা পায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের অন্তত 27টি গ্রামে ছড়িয়ে আছে জামদানির কারিগরেরা। তাঁতিদের অভিযোগ, রং, সুতা, সিল্ক, রেশম সহ কাঁচামালের ওপর উচ্চ শুল্কের কারণে বেড়েছে উৎপাদন খরচ। সেই তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত দাম। সুতার দাম বেশি, মজুরি বেশি, ওই তুলনামূলকভাবে শাড়ির দামটা তেমন বাড়ে নাই। জামদানি তাঁতিরা আসলে যেই পরিমাণ কাজ করি এই পরিমাণে টাকা পাই না আমরা। এখনো তেমন একটা জাঁকজমক শুরু হয় নাই, তবে আমরা বেচাকিনি করতেছি, তবে দোকানদারকে বেচাকিনি আর 2-4 রোজা গেলে আর একটু ভালো হবে আর কি। কর্মকর্তারা বলছেন, ঈদ বাজারকে কেন্দ্র করে বিক্রির বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বিসিক। চেষ্টা চলছে সেই লক্ষ্য পূরণের। আনুমানিক আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে এই ঈদকে কেন্দ্র করে আনুমানিক বলা যেতে পারে যে 20 থেকে 22 কোটি টাকার কেনাবেচা হবে। সেটাকে আমরা আরও বেশি ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এটাকে জামদানি প্রোডাক্টটাকে ডাইভার্সিফিকেশন করা নিয়ে কাজ করছি। জামদানির গুণগত মান উন্নয়ন নিয়ে আমরা কাজ করছি। 2016 সালে জামদানিকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। জারিন অনি, যমুনা নিউজ। আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, সাথে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ বিষয়ে আরও জানবো, আমার সহকর্মী কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন এহসান আল কুতুবি। এহসান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? কক্সবাজারে জাতিসংঘ মহাসচিবের কি কি কর্মসূচি রয়েছে আমাকে একটু বিস্তারিত জানাবেন। কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ 5 মিনিট আগেই জাতিসংঘের মহাসচিবকে বহনকারী বিমানটি এবং সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস রয়েছেন, 5 মিনিট আগে পৌঁছেছেন এই কক্সবাজার এয়ারপোর্টে বিমানটি অবতরণ করে। এবং আমরা জানি যে এখান থেকে তারা জাতিসংঘের মহাসচিব এখান থেকে সরাসরি রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। সেখানে তিনি রোহিঙ্গাদের সাথে বিভিন্ন রোহিঙ্গাদের সাথে তিনি মত বিনিময় করবেন। রোহিঙ্গাদের কালচারাল বিভিন্ন প্রোগ্রামগুলো তিনি দেখবেন। বিভিন্ন কার্যক্রম শেষে ইফতারে অংশ নেবেন। এবং পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কক্সবাজারের যে বিমানবন্দরে ল্যান্ড করছেন এবং এই বিমানবন্দরের যে কার্যক্রম, প্রশস্তকরণের কার্যক্রমের পাশাপাশি কক্সবাজারে যে জলবায়ু উদ্বাস্তুদের জন্য আশ্রয় কেন্দ্র করা হয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শনের কথা রয়েছে। এবং পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে কক্সবাজারের যে পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত যারা রয়েছেন তাদের সাথে মতবিনিময় আলোচনার একটি পর্বও রয়েছে। পাশাপাশি আছে এখানে কক্সবাজার সদরের মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্র যেটি নির্মাণাধীন ছিল সেটিরও তিনি উদ্বোধন করবেন। এবং আমি যদি বলে রাখি, আজকে যেহেতু 2 জন ভিভিআইপি কক্সবাজারে এসেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথম কক্সবাজারে আসছেন। তিনি পাশাপাশি জাতিসংঘের যে মহাসচিব জাতিসংঘের মহাসচিব তিনিও কিন্তু দ্বিতীয়বারের মতো, অর্থাৎ রোহিঙ্গা 2017 সালে যে রোহিঙ্গা বাংলাদেশে আসে সেই রোহিঙ্গা ঢলের পর তিনি 2018 সালে একবার এসেছিলেন এবং আজকে দ্বিতীয়বারের মতো তিনি কক্সবাজারে এসেছেন। এবং আমরা রোহিঙ্গাদের সাথে কথা বলেছি, রোহিঙ্গাদের মনোবাসনা, রোহিঙ্গাদের মনের কথা এবং রোহিঙ্গারা যেটি বলছেন তারা চেষ্টা করবেন তাদের দেশে ফেরত যাওয়ার জন্য। তারা দীর্ঘদিন ধরে যে বুঝতে পেরেছি, আপনি থাকুন সেখানে, আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করবো আপনার সাথে।